শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান নিজি। আজকে আমাদের আলাপের বিষয় সূচনা রাজনীতি। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং সেই সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সাংবাদিক এবং কলামিস্ট। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি আমরা দেখছি যে নতুন সরকারের কার্যক্রম দিকটা আলাপটা শুরু করতে চাই। যে সরকার আসার পরপরে আমরা দেখছি যে রাষ্ট্রের বিভিন্ন যে সংস্থা প্রতিষ্ঠান সেখানে রদবদল হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বারবার, যেটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, রদবদল হবেই। কিন্তু যারা দায়িত্বে ছিলেন বা দায়িত্বে যারা আছেন তাদের যখন আসলে বিদায় নিতে হচ্ছে বা চলে যেতে হচ্ছে, সেটি অনেক ক্ষেত্রে সহজ বা স্বাভাবিক হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি খুব অসহনীয় অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে আসলে তাদেরকে চলে যেতে হচ্ছে। তো এমন পরিস্থিতি, এমন প্রেক্ষাপটের কি কারণ, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই ডক্টর সাব্বির আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমরা এটা খুবই স্বাভাবিক বিষয় যে একটা সরকার যখন নতুনভাবে ক্ষমতা দখল করে তখন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেগুলো দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানগুলোতে সে তার নিজের লোককে দায়িত্ব দিবে। এটা একটা সার্বজনীন প্র্যাকটিস অল ওভার দি ওয়ার্ল্ড। সুতরাং এটার মধ্যে মানে নতুনত্ব কিছু নাই আর কি। কিন্তু যেটা হলো যে মানে যখন এই নিয়োগটা দেওয়া হচ্ছে, কিন্তু যিনি অলরেডি দায়িত্বে আছেন যে তাকে অনেক ক্ষেত্রে মানে সে বিষয়টা হয়তো জানিই না যে ইতিমধ্যে একজন নতুন নিয়োগ পেয়ে গেছেন, যেটা আমরা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে দেখলাম আর কি। এরকম ঘটনা কিন্তু অতীতেও ঘটেছে আর কি। এই বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে এরকম দু একটা নজির কিন্তু আমরা দেখেছি আর কি, যে মানে নতুন ভিসি একেবারে পুরাতন ভিসিকে মানে এক রাতের মধ্যে হটিয়ে দেওয়ার মতো অফিস ত্যাগ করতে বাধ্য করেছে আর মধ্যরাতে। তো এইটা তো আসলে মানে কেন হচ্ছে যদি বলি, এটা তো এক ধরনের ইন্টারনাল পলিটিক্সের একটা ব্যাপার তো আছেই সব জায়গাতেই। ইন্টারনাল একটা ক্ষোভ থাকে, যেটা আমরা বাংলাদেশ ব্যাংকেও দেখলাম এবং এটাও অন্যান্য জায়গায়ও ছিল। তো ওই মুহূর্তটাকে, ওই সুযোগটাকে প্রতিপক্ষ তারা তখন এটা গ্রহণ করে, তাদের ওই ক্ষোভটাকে মানে প্রশমনের সুযোগ হিসেবে তারা ওইটাকে বেছে নেয়। তো আমার মনে হয় যে এই বিষয়ে মানে বিশেষ করে সরকারের পক্ষ থেকে যখন এই ধরনের পরিবর্তনগুলো করা হয়, এটা একটা যে প্রসিডিউরটা যেন সঠিকভাবে মেনটেইন করা হয় সেই বিষয়টাকে নজরে আনা উচিত। এবং কাউকেই সম্মানিত যে সকল ব্যক্তিবর্গ যারা একটা প্রতিষ্ঠানে আগে থেকে নিয়োজিত থাকে তাদেরকে কখনোই যেন হিউমিলিয়েশন ফেস করতে না হয়। এটা আসলে সরকারের দিক থেকেও একটু সজাগ থাকলে এই বিষয়টা ঘটার সম্ভাবনা। হ্যাঁ, অনেক সময় জনগণের কাছে এটি নিয়ে ভুল বার্তা যায়। সৌরভ ভাই, মানে এখন যারা ক্ষমতায় আছেন তারা তো চাইলেই বিষয়টি খুব সুন্দরভাবে এক ধরনের বেদনাহীন বিদায়ের আয়োজন করতেই পারতেন, নাকি তারা এটির মাধ্যমে এক ধরনের বার্তাও দিতে চাইছেন যে এটি আসলে পূর্ববর্তী কোনো কর্মধারা কনসিকুয়েন্স কিনা, সেই বার্তাও কি দিতে চাইছে কিনা না, অন্তর্বর্তী সরকার যখন বিদায় নেয় তখন একটা অস্থিরতা চলছিল। আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচনে ফলাফল প্রকাশিত হয়েছে, এরপর নতুন সরকার নতুন সরকার গঠিত হয়েছে, সংসদ অধিবেশনের তারিখও নির্ধারিত হয়েছে। এখন একটা স্থিরতা আসবে, স্থিতিশীলতা আসবে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বত্র। এই যে নির্বাচনের পর বা এখন যেটা হচ্ছে, এটা আসলে নির্বাচনের আগের যে উত্তাপ, যে অস্থিরতা, তারই বহিঃপ্রকাশ। মানে কি ইন্টারিম কালচারের ধারাবাহিকতা? আপনি দেখেছেন যে না, সেই সময়ে যে দুইটি পক্ষ, সরকারি, এখন যারা সরকারি দল তখন আর বিরোধী দল বিএনপি ও জামাত ইসলামের সাথে এনসিপি, তারা তখন যে প্রশাসন কার দখলে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল যে প্রশাসন অমুকে দখল করে ফেলছে, অমুকের হাতে, অমুকের মানে সব কিছু তার নিয়ন্ত্রণে। এই যে চাপানোতর, এটাই কিন্তু এই সরকার আসার পরে এটারই আমরা বিভিন্ন জায়গায় তার প্রতিফলন দেখছি। এটি ঠিক দুই ধরনের। যুক্তরাষ্ট্রে যেমন যে ধরনের যে সরকার আসে, সেই সরকারের নীতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার পছন্দসই টিম বেছে নেয়, কর্মকর্তা বেছে নেয়। কিন্তু আমরা যে পদ্ধতিতে আছি, ব্রিটিশ পদ্ধতি, সেখানে কিন্তু এটা হওয়ার কথা না। আমরা যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে পারতাম, তাহলে 5 বছর পর নির্বাচন হবে, নির্বাচনের পরে প্রধান একদল ক্ষমতায় আসবে, একদল বিরোধী দলে যাবে, প্রশাসন
আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের উপর এর প্রভাব পড়ার কথা না। যে যার দায়িত্বে আছেন তিনি যদি চুক্তিভিত্তিক হন তার চুক্তি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দেখার বিষয় সরকারের নীতি কর্মসূচি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে সক্ষম কিনা। দ্বিতীয় হচ্ছে তিনি করতে ইচ্ছুক কিনা। অনেক হতে পারে না যে তিনি এই সরকারের নীতির সাথে একমত না, এই দ্বিমত পোষণ করেও কেউ পদত্যাগ করতে পারেন। এটাও কিন্তু আমাদের প্রশাসনে অনেকে করেছেন। আমরা মনে সৌরভ করতে ভাই, ওই জায়গায় প্রশ্নটা এসে যায় কেন, যাদেরকে মানে বিদায় যাদের অসহিষ্ণু হয়েছে তাদের অনেকেই মন্তব্য করেছেন যে আমাদেরকে বললেই আমরা বিদায় নিয়ে নিব আর কি। না, আমি সেটাই বলছি। যেমন যেমন দেওয়ার পরও কিন্তু তাদেরকে অসহনীয় অস্বস্তিকর অবস্থায় বিদায়, যেমন 90-এর প্রথম দিকে এবং খালেদা জিয়া যখন সরকার গঠন করেন তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন আমিনুল হক। তিনি তার যে কোনো রাজনৈতিক মত পথের কারণে তিনি বলছেন আমি এই পদে থাকতে চাই না, কিন্তু সরকার কিন্তু এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে অনুরোধ করেছেন যে আপনি দায়িত্ব অব্যাহত রাখেন। এটি অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমরা এত অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি রাজনীতি, যে কারণে এটি আর হয়নি। বাংলাদেশ ব্যাংকের ঘটনার খুবই দুঃখজনক। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএসে যা ঘটেছে তাও দুঃখজনক। আবার দেখুন সরকারের পদায়নের বিষয় নেই, বরিশালের জেলা আদালতে যেটি হলো সেটিও খুব উদ্বেগের কথা। আদালত একটি রায় দিয়েছে, রায় পছন্দ হতে পারে কারো, না পছন্দ হতে পারে, রায় তো না, বা জামিন দিয়েছেন এক আসামিকে। তারা প্রতিবাদ করবে, তারা আপিল করতে পারে যে এই রায়ে আমি সন্তুষ্ট নই, কিন্তু সেখানে আদালত চলাকালে মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং পরবর্তীকালে দেখলাম যে সরকার সেই যার নেতৃত্ব হয়েছে তাকে গ্রেপ্তার করেছে, যদিও তিনি বিএনপির নেতা, জেলা আওয়ামী লীগ জেলা আইনজীবী সমিতির সভাপতি। আমি ফিরবো আপনার কাছে 1 মিনিট একটু। ডক্টর সাব্বির আহমেদ, আপনার মন্তব্য জেনে যেতে চাই, মানে সরকার নতুন বলে কি এই ডিসপিউটগুলো কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, নাকি আরো খানিকটা সময় লাগবে সরকারের? না, আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানগুলোতে সকল প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের যে দলীয়করণের কালচার অব্যাহত রয়েছে, যেটার প্রভাব কিন্তু একেবারে দেখুন বিচার বিভাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় সেই দলীয়করণের যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু মানে আবারও নতুন রূপে এখনও আছে আর কি। এবং আমার ধারণা যে এই বিষয়টি একটা বড় কারণ, যে কারণে ওই অসহিষ্ণুতার জায়গাটা বা এক ধরনের মানে ধরুন যে আমরা এতদিন বাইরে ছিলাম, আমাদের প্রতি তোমরা অনেক অত্যাচার নির্যাতন করছো, এখন এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। এক ধরনের ইনটলারেন্স ওই জায়গাটা থেকেই তৈরি হচ্ছে। ওভারঅল যে রাজনীতির কালচারটা, এই কালচারের ধারাবাহিকতা প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে এসছে। সুতরাং এই বিষয়গুলোকে যদি আমার মনে হয় যে আমাদের যারা শাসক আছেন তারা যদি বিষয়গুলো গুরুত্ব না দেন, তাহলে ধারাবাহিকতা চলতে থাকা অস্বাভাবিক কিছু না। পরবর্তীতে যে আসবে তারা এই ধরনের পরিস্থিতি আসলে ফেস করতে হবে। আরেকটা একটা বিরতির সময় হয়েছে, একটু বিরতি নিয়ে ফেরত আসি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশের সূচনা রাজনীতি নিয়ে কথা বলছি আমরা। সৌরভ ভাই, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আমরা কথা বলছিলাম যে অস্থিরতা, অসহনীয়তা তৈরি করে আসলে বিদায়। সেটি হচ্ছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তার একটি বক্তব্য কালকে দেখছিলাম। তিনি বলছিলেন সংসদ অধিবেশনের প্রথম কাজই হবে যিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি আছেন তাকে অভিশংসিত করা এবং অভিশংসিত করে গ্রেপ্তার করা, এটি নতুন সরকারের দায়িত্ব বলে তিনি মনে করেন। প্রশ্ন হচ্ছে, তিনি তো সরকারে ছিলেন এবং তিনি যখন সরকারের উপদেষ্টা ছিলেন তিনি এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন। তো আজ এখন এসে তার কেন মনে হচ্ছে রাষ্ট্রপতিকে অভিশংসন করে বিদায় দিতে হবে? মানে সেটি তো তার সরকারে থাকতে মনে হয়নি, যখন তিনি শপথ নিয়েছিলেন তখন তো তার মনে হয়নি। এর আইনি একটি দিক আছে, রাজনৈতিক আরেকটি দিক, এবং তৃতীয় দিকটা হচ্ছে নৈতিক। যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষে বর্তমান রাষ্ট্রপতিকে মেনে নেওয়া কঠিন। কারণ এখন রাষ্ট্রপতি অনেক ভালো কথা বলছেন, ঠিক,
যে এবং রাষ্ট্রপতিকে এক ধরনের অপদস্থ করা হয়েছে, সেটাও ঠিক। সেটির দায় কিন্তু অন্তর্বর্তী সরকারের। আবার তিনি উপদেষ্টা হিসেবে বলতে পারেননি বলে আজকে একটি দলের প্রধান হিসেবে পারবেন না, সেটাও কিন্তু না। এখানে এনসিপি বা জামাত ইসলামের একটা ভয় যে এই রাষ্ট্রপতিকে যদি বিএনপি রেখে দেয় বাকি মেয়াদে, এবং নির্বাচনের পরে নানা রাজনৈতিক পরিসরে যেসব আলোচনা হচ্ছে, এইরকম একটা কথাও বেশ জোরে সোরে উঠেছে যে এই রাষ্ট্রপতি কি মেয়াদ পর্যন্ত থাকবেন, না পদত্যাগ করবেন, না অভিশংসন আনা হবে। তো অভিশংসন আনছে না বিএনপি। হ্যাঁ, বিরোধী দল আনতে পারে, ওই অভিশংসন সেই প্রস্তাব নাকচ হয়ে যেতে পারে, কিন্তু আনাটা কিন্তু একটা রাজনৈতিকভাবে তাৎপর্য বহন করে। এর আগে এক রাষ্ট্রপতির বিরুদ্ধেই অভিশংসন আনা হয়েছিল, কিন্তু সেটি সম্ভবত বিএনপি যখন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এখন এটার আব্দুর রহমান বিশ্বাস না, রাষ্ট্রপতির বিরুদ্ধে না, তার বিরুদ্ধে ওইটা নির্বাচন হয়েছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল আওয়ামী লীগ, তৎকালীন বিরোধী দল। আর যে বিষয়টি, এটা আমার মনে হয় যে রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। এক্ষেত্রে সরকারি দল বিরোধী দল আলোচনার মাধ্যমেই। সৌরভ ভাই, রাষ্ট্রপতির ইন্টারভিউটা যে পত্রিকা আমরা পড়েছি, রাষ্ট্রপতি সেখানে কিন্তু রাষ্ট্রপতি বলেছেন যখন তাকে পদত্যাগ করানোর জন্য বা অভিশংসন করানোর জন্য যখন তার বঙ্গভবনের বাইরে যখন হচ্ছিল, তখন কিন্তু তিনি নাহিদকে ফোন করেছিলেন। তখন নাহিদ বলেছে যে যারা করছে তারা আমাদের লোক নয়, আমরা না, এটা কিন্তু নাহিদ যদি বলেছেন, কিন্তু না বললেও কিন্তু এটা সবাই জানে যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা ছাত্র নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধারা ছিল, এবং নাহিদ যাদের প্রতিনিধিত্ব করেন, যাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের ধারা আর ইনকলাব মঞ্চ বা এই যে যারা বঙ্গভবন ঘেরাও করেছিল এক ধারা নয়। এবং এটি আবার নাহিদরা যে অবস্থানে আছে, আরেকটি ধারা হচ্ছে এদের সঙ্গেও একমত নয়। জামাত ইসলামের সাথে জোট এমনকি দল করার সময় তারা দ্বিমত পোষণ করেছে। তারা চেয়েছিলেন, যারা একটু বাম ধারার, তারা চেয়েছিলেন কোনো রাজনৈতিক দল না করে একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকা, যে তারা যে তাদের যে নীতি কর্মসূচি সেটা রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা। একটু ডক্টর সাব্বিরের কাছে যেতে চাই। রাষ্ট্রপতি তার ইন্টারভিউতে এটিও বলেছেন, যদি সরকার না চায় তাহলে তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকতে এমনিতে আগ্রহী নন। সেক্ষেত্রে অভিশংসনের প্রসঙ্গটি বারবার কেন আসছে? মানে এই যে ইন্টারিম কালচার, অসহনীয় পরিস্থিতি তৈরি করে বিদায় বা অস্থিরতা তৈরি করে বিদায়, সেই ইঙ্গিতটি তো আসলে এখনো পাওয়া যাচ্ছে। মানে আমি যেটা মনে করি, যেটা সৌরভ ভাইয়ের আলোচনার মধ্যেই ইঙ্গিতটা আছে আর কি। আমি কিন্তু শুরু থেকেই স্পষ্ট দুইটা ভাগ দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। একটা ভাগ হচ্ছে যে বিএনপি হয়তো এটাকে গণ অভ্যুত্থান হিসেবে মানে, কিন্তু তারা কনস্টিটিউশনের বাইরে গিয়ে এটাকে এন্ডোর্স করতে রাজি না, যেটা কিন্তু পরিষ্কারভাবে তাদের অবস্থান। কিন্তু শুরু থেকে জামাত বা এনসিপি তাদের সম্মিলিত অবস্থানটা হলো যে এটা একটা গণ অভ্যুত্থান, সুতরাং তারা ওই ফ্রেমওয়ার্কের মধ্যে তাদের ওই রাজনীতিটা এখনও করে যাচ্ছে বলে আমার মনে হয়, যেখানে রাষ্ট্রপতিকে সরানোটা তারা মনে করে যে ওই নতুন বাংলাদেশ স্থাপনের ক্ষেত্রে তাদের রাজনীতির একটা শুরু, স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, আর রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের যে প্রশ্নটা আপনি সামনে আনলেন, এটি কীভাবে হবে আমি ঠিক জানি না। যে এখানে স্পষ্ট যেখানে সংবিধানে বলা আছে যে এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারে। আমরা কিন্তু এই পর্যন্ত দেখি নাই বা শুনি নাই যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। এখনো পর্যন্ত সেটার কোনো প্রমাণ আমাদের হাতে নাই। রাষ্ট্রপতি কেবলমাত্র পদত্যাগ করতে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হইতে অপসারিত করা যাইতে পারে। ইহার জন্য সংসদের মূল সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতেন। সো পুরো জিনিসটাই কিন্তু জটিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে তারা যেহেতু এটা তাদের রাজনীতির সাথে রাষ্ট্রপতির ইস্যুটা যায়, সুতরাং তারা এ নিয়ে রাজনীতি করাটা অব্যাহত রাখবে। তবে আমার মনে হয় যে আমি জানি না যে এই বিএনপি এই রাষ্ট্রপতিকে 2028 সন পর্যন্ত রাখবে কি না। এইটা আমার মনে হয় যে
এটা আমাদের এটা দেখার জন্য একটু সময় নিতেই হবে তবে আমাদের। বুঝতে পারছি যেটা যে নাহিদ ইসলামরা আসলে রাজনীতিকে গরম রাখতে চান, তাই আজকে আরেকটি বক্তব্যে তিনি বলেছেন যদি সংস্কার পরিষদের সদস্য না হয় বিএনপি তাহলে তো সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, সেক্ষেত্রে তারা রাজপথে নামার প্রস্তুতি তারা নিচ্ছেন, রাজপথে ফয়সালা হবে। এইসব নিয়ে আলাপ করবো, আরেকটা বিরতির সময় আছে, দর্শক বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। সৌরভ ভাই, আপনার কাছে আসতে চাই আলাপের এই পর্যায়ে। আমরা সরকারের কিছু কার্যক্রম নিয়ে আলাপ করছিলাম। আজকে একটি কার্যক্রম যেটি দেখলাম যে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ, এটি ক্যাবিনেটে হয়েছে। এতে করে প্রায় 12 লাখ কৃষক ঋণমুক্ত হয়ে যাবেন, তারা কৃষি কার্ডও পাবেন। এদিকে নতুন যিনি গভর্নর তাকে নিয়ে আমরা কথা বলছিলাম, তিনি সুদ হার, মূল্যস্ফীতি এগুলো কন্ট্রোলে আনবেন, নিয়ন্ত্রণে আনবেন বলছিলেন। গণ অভ্যুত্থানে বন্ধ কারখানা সেগুলো চালু করা হবে। কিন্তু একটি বিষয় একটু নজর আনতে চাই আপনার, সেটি হচ্ছে তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক, বেসরকারি ব্যাংক, সেখানে 1,000 কোটি টাকার সহায়তা দেওয়ার একটি খবর আমরা দেখতে পাচ্ছি। গভর্নর দায়িত্ব নিলেন, তার পরের দিনই একটি ব্যাংকে আসলে 1,000 কোটি টাকা তারল্য সহায়তা, মানে কিসের ইঙ্গিত দেয় বা কি মনে হয়? এই ব্যাংকটিতে কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাও রয়েছে। না, এই লোনটা দিয়েছে মানে এই সহায়তাটা দিয়েছে কি তারল্য সংকট না আগের সরকার, এই আগের গভর্নর থাকতে, না নতুন গভর্নর এসে? জি, তাহলে তো বোঝা যাচ্ছে সরকার কোন ব্যাংকে বাঁচাতে চাচ্ছেন, কোন ব্যাংকে নতুন করে করতে চাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে তাদের কিন্তু এই আওয়ামী লীগ আমলের দৃষ্টান্তটা সামনে থাকা উচিত এবং তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা ব্যাংকে আর্থিক সহায়তা করলে ওই ব্যাংক পরিচালনায় তার কতটা নিয়ন্ত্রণ আছে। এবং আহসান এস মনসুর তো অনেকগুলো সাহসী পদক্ষেপ নিয়েছে। আর সরকার, ওই অন্তর্বর্তী সরকার চেয়েছে বলেই নিতে পেরেছেন। যেমন ব্যাংক পরিচালনা পর্ষদের আগের যে কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন। আর তিনি নতুন করে যে এই মন্দ ঋণ তৈরি না হয় সেটা করেছেন। তা এখন এক্ষেত্রে যদি 1,000 কোটি টাকা দিয়ে, তাহলে তারল্য সংকট তো আরও বাড়বে এবং সরকারের হাতে টাকা নেই, কারণ সরকারের পরিচালনা ব্যয় ঋণ নিয়ে করতে হচ্ছে, আর উন্নয়ন ব্যয় তো করতেই হবে। আর্থিক খাতে যেটুক শৃঙ্খলা এসেছিল সেটা যদি বিএনপির যাত্রা শুরুতেই আবার ভেঙে পড়ে তাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। এই ব্যাপারে আমার মনে হয় যে অর্থমন্ত্রী, পুরো সরকারের এটা চিন্তা করার কথা। আবার একই সঙ্গে বললেন যে এই যে ঋণ মওকুফ করেছে, হ্যাঁ, গরিব কৃষকের ঋণ মওকুফ করেছে, এটা খুবই ভালো। কিন্তু এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা আসবে কোত্থেকে? সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। যদিও সরকার গেল 7 মাসে আর কোন ব্যাংকে টাকা রাজস্ব ঘাটতিতে সরকার অলরেডি আছে আর কি, আগের সরকারের হিসাবে আর কি। এখনো পর্যন্ত আমি আসবো সৌরভ ভাই আপনার কাছে, একটু ডক্টর সাব্বিরের কাছে যেতে চাই। ওই গভর্নরের সূত্র ধরেই যে গভর্নর বললেন যে গণ অভ্যুত্থানে যে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার চালু করা হবে এবং আশ্বাস দিয়েছেন। এর সূত্র ধরে আরেকটি বিষয় একটু আনতে চাই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাতীয় নির্বাচনের পরপর কার্যক্রম মিশ্রিত থাকা একটি দল, তাদের মধ্যে নেতাকর্মীদের এক ধরনের সক্রিয় হয়ে ওঠার মনোভাব, তাদের বিভিন্ন দলীয় কার্যালয়ে খুলে দেয়া, বন্ধ কার্যালয়গুলো খুলে যাচ্ছে, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া, এই বিষয়টি সরকার কিভাবে নিয়ন্ত্রণে আনবে? এটি তো হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আমরা কি করতে পারি সরকার? আমার মনে হয় যে একটা ক্লিয়ার লাইন অফ অ্যাকশন আমি মানে ক্লিয়ার হচ্ছে আমার কাছে, সেটা হলো যে আওয়ামী লীগের বিশেষ করে নেতাকর্মী যারা নিরীহ, যাদের ক্লিন ইমেজ, যাদের কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নাই, এদেরকে আস্তে আস্তে বা যাদের বিরুদ্ধে ফেক মামলাগুলো দেওয়া হয়েছে, এদের বিষয়ে সরকার, আমি এটা বুঝতে পারছি যে তারা আস্তে আস্তে তাদেরকে নর্মাল লাইফে নিয়ে আসতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে তারা যেন আদালতের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আরেকটা জিনিস হলো যে যারা প্রকৃত অপরাধী বা নেতৃত্বের যে একটা বিরাট অংশ, তাদের ব্যাপারে আমার মনে হয় না সরকার এই ব্যাপারে খুব দ্রুত কিছু করতে যাবে আর কি। তো আমি মনে করি যে এটা তো সৌরভ ভাইও বলেছেন বা আমরা সবাই বলি যে একটা আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, যার একটা বিশাল রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। এরকম একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ডকেতেও আমরা এইভাবে দীর্ঘদিন স্থগিত বা বন্ধ করে রাখতে পারি না। এবং এটা আসলে আমাদের কনস্টিটিউশনেরও এক ধরনের ভায়োলেশন হয়। সংগঠনের যে স্বাধীনতাটাকে কনস্টিটিউশন গুরুত্ব দেয়, সেটার একটা ভায়োলেশনও বটে। আমি আসবো সৌরভ ভাইয়ের মন্তব্য একটু নিই। সৌরভ ভাই, মানে আজকে দেখলাম যে আমরা এই আওয়ামী লীগের, আপনি জানেন আইভির
5টি মামলা জামিন হয়েছে, টেকনাফের বদি তার জামিন হয়েছে, কি মনে হচ্ছে? না, সেলনাহা তাইবের 5টি জামিন হয়েছে, এটি কিন্তু বড় খবর না। বড় খবর হলো তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দেওয়া হয়েছিল। একটি মামলায় তিনি জামিন পান, আরেকটি মামলায় তাকে আসামি করা হয়। এই 1.5 বছর ধরে যে তার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তার হয়তো কিছুটা প্রতিকার হয়েছে। আপনি দেখেছেন যে 5টি মামলায় তিনি জামিন পাওয়ার পরও তার একাধিক মামলা আছে যেতে জামিন পাননি। এখন কথা আবার আমরা দেখলাম সৌরভ ভাই, আজকে দেখলাম একটি খবর আপনি দেখেছেন, জেলা কিশোরগঞ্জের আওয়ামী লীগের অফিস খুলে গেছে, সেটাও তো না, সেটা বিভিন্ন জায়গায় খুলেছে। কথা হচ্ছে যে কার্যক্রম বন্ধ। তো ওই অফিসে তারা যদি ওই অফিসের মালিক তো তারা আওয়ামী লীগ, তো সেই অফিসে যদি কার্যক্রম তারা চালানো না, কিন্তু অফিসের মালিকানাও তারা একজন নিয়ে নিতে পারে না, এবং সেখানে তালাবদ্ধ রাখবে কি রাখবে না, বা কার্যক্রম নিষিদ্ধ তো একটা নির্বাহী আদেশে। এখন এটা নির্বাচিত সরকারের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আছে যে তারা কি করবে। আইনকে আমাদের সমস্যা হচ্ছে যে আইনকে আমরা নিজস্ব গতিতে চলতে দেই না, বিচারের ক্ষেত্রেও আবার অবিচারের ক্ষেত্রেও। মানে আমরা যখন ছাড় দেই তখন সবটাকে ছাড় দেই, আর যখন বিচার করি তখন তার ভিতরেও একটা উদ্দেশ্য থাকে। ঠিক বিচারিকভাবে নিষ্পত্তি হয় না। তা আমরা আশা করি এর একটা রাজনৈতিক সংকট কখনোই আইন দিয়েও সমাধান করা যাবে না, এর রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সৌরভ ভাই, একটা বিরতির সময় হয়ে গেছে, যে বিরতির পর ফিরে এসে বাকি আলাপটা শেষ করি। আমরা এই আলাপটাই ধরে শেষ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। সৌরভ ভাই, যে আলোচনা করছিলাম যে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, সেই সঙ্গে যে 133টি অধ্যাদেশ রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেগুলোর পরিণতি কি হতে যাচ্ছে বলে মনে হয়? মানে অন্তর্বর্তী সরকার তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। তারা হতে পারে সব অধ্যাদেশে যে ন্যায়ভিত্তিক ন্যায্য করেছে তা নয়, কিন্তু এটা যাচাই বাছাই করা দরকার। এটি আইনি এবং নৈতিক দুইভাবেই দেখতে হবে। আর যেহেতু জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দল থাকবে, তাদের বিশেষজ্ঞ পর্যায়ে কমিটি করে বা এই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে আলাপ আলোচনা করেই এটার সমাধানে আসা উচিত। তবে আমি মনে করি যে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, আলোচনার মধ্যেই নিষ্পত্তি হওয়া উচিত, না হলে একটা খারাপ দৃষ্টান্ত থেকে যাবে। এখানে প্রসঙ্গটা কেন আসে সৌরভ ভাই, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হইতে, এটাও তো একটা অর্ডিন্যান্স দিয়ে করা, সেটারও তো একটা বৈধতা লাগবে। এই যে না, বিএনপির এক্ষেত্রে কিন্তু একটা স্পষ্ট অবস্থান আছে। তারা বলেছে যে আইন দ্বারা আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাননি তারা। আবার সেটি যখন এটা করা হয়েছে, তা আইনি প্রক্রিয়ায় কিন্তু এটা সমাধান হতে হবে। এখন বিচ্ছিন্নভাবে এই একটি অধ্যাদেশ তারা অনুমোদন দিবে না, অন্যগুলো দিবে, এরকম না। আমার মনে হয় পুরো বিষয়টা নিয়েই আলোচনা করা। এখন শুধু বিএনপি কেন, এনসিপির নেতারাও তো বলেছেন যে আওয়ামী লীগকে পরবর্তীকালে তাদের কার্যক্রম, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের কার্যক্রম চালাতে বাধা থাকার কথা নয় বা বাধা দেবে না। আরেকটি তারা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রিকনসিলেশন, মানে জাতীয় একত্রীকরণ বা এক ধরনের সমঝোতা। তো সমঝোতা তো একটি বড় দলকে বাইরে রেখে এটা হতে পারে না। এই নির্বাচনে আওয়ামী লীগকে না রাখার হয়তো অনেক যুক্তি ছিল, যে আওয়ামী লীগ নেতারাও দেশের ভেতরে বাইরে থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এবং হয়তো সরকার ভয় পেয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিয়ে তার নির্বাচনটাই করতে পারবে না, যদি আওয়ামী লীগ নির্বাচন বাধা দেয় বা নির্বাচনের বিরোধিতা করত। এমনকি দেখা গেছে যে আওয়ামী লীগকে তো প্রথমে নির্বাচন প্রতিহত করার কথা বলেছিল, পরবর্তীকালে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বার্তা দিয়েছে সেটি বলে নাই, তারা বলছিল বর্জন করা। তাই বর্জনও করেছে বলে মনে হয় না, মানে অন্তত তাদের বড় অংশ, যারা একেবারে ছোট অংশ হয়তো করেছে, যারা নেতৃত্বকেই এক বেদবাক্য মনে করে। তবে সবটা মিলে রাজনৈতিক সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। ডক্টর সাব্বিরের কাছে আসতে চাই। এই যে অধ্যাদেশের প্রসঙ্গটা দিয়ে শেষ করতে চাই স্যার, এটা যদি মানে সংসদে পাস না হয়, সেক্ষেত্রে তো 30 দিনের মধ্যে এটা অটো বাতিল হয়ে যাবে, তখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে না। আমি যেটা মানে আমি যতটুকু সংবিধান বোঝার চেষ্টা করেছি, যে প্রথম অধিবেশনেই আপনার এই অধ্যাদেশগুলো পাশ করতে হবে আর কি। হ্যাঁ, তারপরে যদি সরকার এগুলো পরিবর্তন করতে চায়, তারপরে এর পরিবর্তন হইতে পারে, যেটা আমি 7-8-এর সময় পরবর্তীকালে আওয়ামী লীগ
ওই সময়ে সরকার যেগুলো রিফর্ম করেছিল এবং ওইগুলো তো তারা অধ্যাদেশ আকারে সংসদে পাশ হয়েছিল, কিন্তু পরে এগুলো কিন্তু পরিবর্তন করছে আওয়ামী লীগ বিভিন্ন সময় আর কি। আমার মনে হয় যে এটা বোধহয় মেকানিক্যাল ফর্মুলা আমাদের সংবিধানের, যে এটা প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ পাস হবে, পরবর্তীতে এগুলো বোধহয় আবার রিভাইজ হবে আর কি, আচ্ছা, সংশোধনী হইতে পারে আর কি। সুতরাং সেই সময় এসে আমরা এই বিষয়ে আলোচনা আসলে আলোচনা আলাপ করতে পারবো। জি, তবে এক্ষেত্রে আজকে শেষ করতেছে সৌরভ ভাই বিএনপি একটা একেবারেই। সময় নিতে পারে, যে 180 দিনের যে সময় আছে সেই সময় এর তারা হয়তো মধ্যে বিবেচনা করতে পারে। জি সৌরভ ভাই, আলাপ হবে নিশ্চয়ই আরো। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।